বিক্রমপুর গ্রামে থাকতো রাজু নামে এক পরিশ্রমী চাষি। সারা দিনরাত কাজ করার পরও সে খুব সামান্যই টাকা পেত। মাত্র এই কটা টাকা, এই টাকা দিয়ে আমি সংসার চালাবো কি করে? গিন্নি, তুমি একটু সামলে নাও। আমার কাছে আর একটাও বাড়তি টাকা নেই। সারা জীবন তো এগুলো বলেই পার পেলে, ঘরটার কি অবস্থা তাকিয়ে দেখেছো একবার? না জানি কবে বাতাসের ধাক্কায় আমাদের মাথার উপর ভেঙে পড়ে। এমন হলে বাচ্চাগুলোর কি অবস্থা হবে? ঠিক করবো তো, দাঁড়াও, আজ চাচার সাথে আলাপ করি। কাজ করার বেলায় তো কোনো নাম নেই, শুধু টাকা আর টাকা। আমার খেতে যে কাজ করিস তার টাকা প্রতিদিনেরটা প্রতিদিনই দেই না তোকে? তা তো দেন, কিন্তু অন্যদের তুলনায় অনেক কম। যেমন কাজ করিস তেমন টাকাই তো পাবি। কিন্তু আপনি তো বলেছিলেন এই মাস থেকে টাকা বাড়িয়ে দিবেন। মিথ্যে বলিস না। তোর যে কাজের অবস্থা, সেখানে আবার টাকা বাড়িয়ে দিতে চাইবো কেন? আমি মিথ্যা বলছি না। টাকা না বাড়ালে আমাকে কিছু টাকা ধার দিন অন্তত। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। জলদি মেরামত না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাকে কি পাগল মনে হয় তোর? যেখানে নিজেরাই চলতে পারিস না ঠিক মতো, সেখানে আমার থেকে এতগুলো টাকা ধার নিয়ে আবার ফেরত দিবি? আমার মেজাজটা আরো খারাপ করার আগেই দূর হ চোখের সামনে থেকে। চাষি মন খারাপ করে সেখান থেকে বের হয়ে একটা গাছের নিচে বসলো। এখন টাকা ছাড়া খালি হাতে কিভাবে বাড়ি ফিরি? বউকে কত আশা দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম, এখন সবই বৃথা। কি ব্যাপার, গাছটা হঠাৎ এমন নড়াচড়া শুরু করলো কেন? তুই বুঝি এখন খুব অভাবে আছিস? হ্যাঁ, কিন্তু তুমি বুঝলে কি করে? আমি তো মনে মনে কথা বলছিলাম। আর কথাই বা বলছো কিভাবে তুমি? আমি জাদুর গাছ, তোদের মনের কথা শুনতে পারি, আবার তোদের সাথে কথাও বলতে পারি। তুই চাইলে তোর সমস্যার সমাধান দিতে পারি আমি। কি সমাধান? এমন এক দুনিয়া আছে যেখানে সব মানুষ বড় এক অদ্ভুত সমস্যায় আছে। তুই যদি তাদের সমস্যা দূর করতে পারিস, তাহলে এই জীবনে তোর আর অর্থের অভাব হবে না। কিন্তু যদি না পারিস, তুইও ওদের সাথে সেই দুনিয়ায় আটকা পড়বি। এসব জানার পরেও তুই কি যেতে চাস সেই দুনিয়ায়? হ্যাঁ, আমি যাব। এমনিতেও অর্থ ছাড়া এই দুনিয়ায় আমার তেমন কোনো মূল্য নেই। ঠিক আছে, এই রাস্তা দিয়ে প্রবেশ কর তবে। গাছের ভেতরে একটা দরজা বের হলো। রাখাল সেই দরজা দিয়ে প্রবেশ করার পর নিজেকে এক নতুন জায়গায় আবিষ্কার করলো। এখানে তো সবকিছু স্বাভাবিকই লাগছে। এই দুনিয়া দেখতেও তো প্রায় আমার গ্রামের মতোই। তাহলে গাছ এই দুনিয়াকে আজব দুনিয়া বলল কেন? মানুষ, কতদিন পর একটা স্বাভাবিক মানুষকে দেখলাম। কোথা থেকে এসেছো তুমি? আপনি কি মুখোশ পরে আছেন? আপনার মাথা তেমন পাখির মতো কেন? বুঝেছি, তুমি এই দুনিয়ার কেউ নও, অন্য দুনিয়া থেকে এসেছো। এই লোকটাকে এখানে কি করে এলো? আরে, আপনি তো দেখছি দেখতে পাখির মতো। এখানে আমরা সবাই দেখতে এমন, তবে বাইরের দুনিয়ায় কেউ আমাদের সম্পর্কে জানে না এবং চাইলেও এখানে আসতে পারে না। তুমি যেহেতু এই দুনিয়ায় আসতে পেরেছো, তার মানে বটগাছ তোমাকে এখানে পাঠিয়েছে আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য। অভিশাপ? কিসের অভিশাপ? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলবি? লোকটা কত দূর থেকে এসেছে কে জানে। চল, ওকে আগে আমাদের বাড়ি নিয়ে যাই। ঠিক আছে ভাইয়া। রাখাল তাদের সাথে গিয়ে দেখলো বেশ বড়সড় আর রাজকীয় বাড়ি তাদের। তাকে বেশ ভালোভাবে আপ্যায়নও করা হলো। আপনারা কি এই এলাকার রাজা বাদশাহ বা তাদের ঘনিষ্ঠ কেউ? তা হবে কেন? এই এলাকার সবাই সচ্ছল, কিন্তু এখানে রাজা বাচ্চা বলে কিছু নেই। তা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এই অভিশপ্ত দুনিয়ায় রাজা বাচ্চার কোনো প্রয়োজন নেই। তবে আমাদের দাদার দাদা এখানকার রাজা ছিলেন। আহ, তোমাকে তো বলাই হলো না আমাদের মাঝে সম্পর্ক কি। ওনারা দুইজন হচ্ছে আমার ভাই আর ভাবি, আর আমি হচ্ছে তাদের ছোট ভাই এবং দেবর। এই বাড়িতে আমরা তিনজনেই থাকি। আচ্ছা, আপনারা রাগ না করলে আপনাদের এই অবস্থা হলো কি করে সেটা কি জানতে পারি? অবশ্যই, সেটা বলার জন্য তো তোমাকে এখানে ডেকেছি। শোনো তবে, অনেক বছর আগে এক সাধু বাবা এই এলাকার রাজার উপর খুশি হয়ে তাকে একটা পাখি উপহার দেন।
যে পাখি গ্রামের সবার জন্য সচ্ছলতা বয়ে আনবে এবং কোনো বড় বিপদ আপদ হওয়ার আগে রাজাকে হুঁশিয়ারি দিবে। একদিন আরে রাজা মশাই, এত মূল্যবান পাখি আপনার কাছে কি করে এলো? ঠিক বলেছ, পাখিটা আসলে অনেক মূল্যবান। এই গ্রামকে অনেকবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে। সাধু বাবা খুশি হয়ে আমাকে উপহার দিয়েছিলেন এই পাখিটি। আমি সেই মূল্যের কথা বলিনি রাজা মশাই। এই পাখিটাকে হত্যা করে যেখানে কবর দেওয়া হবে সেখানে একটা গাছ হবে, আর সেই গাছের কোটরে প্রতিদিন এত স্বর্ণ পাওয়া যাবে যে এই গ্রামের কারোরই আর কোনোদিন অভাব থাকবে না। তোমার এ বিষয়ে জ্ঞান অনেক বেশি, তাই আমি তোমাকে অবিশ্বাস করছি না। কিন্তু এমনিতেও আমাদের সুখের কোনো অভাব নেই, আর এটাই জীবনের আসল সম্পদ। ভেবে দেখুন আরেকবার রাজা মশাই, অর্থকে ঘিরেই মানুষের সব সমস্যা। সেই সমস্যা দূর না হলে পাখি দিয়ে কি হবে? রাজামশাই অনেক চিন্তা ভাবনা করার পর পাখিটাকে মারার সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে পাখির খাবারে বিষ মিশিয়ে দেওয়া হলো। আমি সব শুনেছি। আমার বিশ্বাস ছিল তুই ওই বুড়ির কথায় লোভে পড়ে আমাকে হত্যা করবি না। আমার বিশ্বাস ভাঙার জন্য তোদেরকে আমি অভিশাপ দিলাম। তোদের সবার চেহারা আর হাত পাখির মতো হয়ে যাবে। আমার খাবারে বিষ মেশানোর জন্য তোরা কেউ কোনো খাবারের স্বাদ নিতে পারবি না। মৃত্যুর আগে আমাদেরকে এত বড় অভিশাপ দিয়ে যেও না। গ্রামের মানুষের ভালোর কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। অন্তত এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় তো বলে দাও। ঠিক আছে, আমার মৃত্যুর পর যে গাছটা হবে সে 3টি প্রশ্ন করবে। কেউ তার সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তবেই তোরা অভিশাপ মুক্ত হবি, এর আগে না। এই কথা বলার পর পাখি মারা যায়, আর গ্রামের সবারই এই অবস্থা হয়ে যায়। সেই বুড়িটাও কিছুদিনের মাঝে ধুকতে ধুকতে মারা যায়। এখনো কি কেউ গাছের সেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেনি? না, আমার অনেক আশা তুমি সঠিক উত্তর দিয়ে আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। তার বদলে তোমাকে এত পরিমাণ অর্থ দেব আমরা যে তোমার সন্তানরাও আজীবন বসে বসে খেতে পারবে। ঠিক আছে, আমাকে ওই গাছটার কাছে নিয়ে চলুন, আমি চেষ্টা করে দেখি। এই তো আমরা চলে এসেছি। আরে, এ তো আগের গাছটাই, যে গাছটা দিয়ে আমি এখানে প্রবেশ করেছি। হ্যাঁ, এই গাছটাই আমাদের ভাগ্য নির্ধারণ করেছে এতদিন যাবত। তুমি তাহলে তৈরি আমার প্রশ্নের উত্তর দিয়ে ওদেরকে অভিশাপ মুক্ত করার জন্য? হ্যাঁ, আমি তৈরি। আমার প্রথম প্রশ্ন হলো একই প্রশ্ন, কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয়, অথচ সবার উত্তরই ঠিক। প্রশ্নটি কি? প্রশ্নটা তো দেখছি খুবই জটিল। এর উত্তর কি হতে পারে? তুমি চিন্তা ভাবনা করে উত্তর দাও, কোনো তাড়া নেই। ভুল উত্তর দিলে গাছ আর তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিবে না। হ্যাঁ, আর তুমি সারা জীবনের জন্য এই দুনিয়ায় আটকা পড়বে। সবাই আলাদা উত্তর দেয়, তার মানে এটা খুব সাধারণ আর প্রচলিত একটা প্রশ্ন। প্রশ্নটা কি হতে পারে? নাম? হ্যাঁ, সবাই তো এর আলাদা আলাদা উত্তর দেয়, আর সবারটাই সঠিক। প্রশ্নটা হলো, তোমার নাম কি? সঠিক উত্তর। আরে বাহ, তুমি পেরেছ। আমি তো চিন্তা করে কুল পাচ্ছিলাম না এর উত্তর কি হবে। এখন এভাবে বাকি দুটো প্রশ্নের উত্তরও দিয়ে ফেলো। এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে বাসে। বলো, আমি কিসের কথা বলছি? উত্তর কি হতে পারে? নৌকা। নৌকা তো ছোলার মতো বাসে। আরে বোকা, নৌকাকে কখনো বাঘের মতো লাফ দিতে দেখেছিস তুই? ও তাই তো, তাহলে কি হবে? সাপ। সাপকে আবার কুকুরের মতো কবে বসে থাকতে দেখলি? তুই আর কোনো কথাই বলিস না। রাজুকে ভাবতে দে ভালো মতো, উল্টো পাল্টা উত্তর দিয়ে ওর মাথা খারাপ করিস না। কি হলো, পারছো না উত্তর দিতে? আমাকে একটু সময় দেওয়া যাবে? কিছুক্ষণের জন্য আমি ওই নদীর পাড়ে থেকে ঘুরে আসতে চাই। আচ্ছা, যাও। চলো ভাই, আমরাও যাই। চল, কিন্তু একটাও কথা বলবি না তুই। নদীতে একটা মাছ লাফাচ্ছে, কিন্তু ও বসে থাকে না। একটা কাঁকড়াও দেখা যাচ্ছে, কিন্তু কাঁকড়া তো ছোলা হয়ে বাসে না। উত্তরটা তাহলে কি হতে পারে?
ভাই দেখো ব্যাংকটা কিভাবে ডাকছে। তোকে চুপ থাকতে বলছি না আমি? খেয়াল ছিল না। ব্যাঙটা পানিতে লাফ দেয়। সেটা দেখে কিছুক্ষণ পর রাজুর চোখ মুখ আনন্দে ভরে ওঠে। আপনারা চলুন আমার সাথে, আমি পেয়েছি উত্তর। সত্যি? চলো তাহলে। কি হলো, অনেক সময় তো নষ্ট করলে। উত্তর পেয়েছো নাকি খালি হাতেই ফিরে এসেছো? পেয়েছি, উত্তরটা হবে ব্যাঙ। কারণ ব্যাঙ বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, আবার পানির উপর ছোলার মতো ভাসে। একদম সঠিক উত্তর। তুমি যে দুটো উত্তরই ঠিক মতো দিতে পারবে আমি ভাবতেও পারিনি। এবার তোমার জন্য শেষ প্রশ্ন। দাঁড়ায় না, থামে না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না, ঠেকায় তাকে কে? জিনিসটা কি বলো তো? এটাই শেষ প্রশ্ন, কি হতে পারে এর উত্তর? আমার মাথায়ও কিছু আসছে না, ঝড়ও তো থেমে যায়। এটা কি জিনিস হতে পারে তাহলে? এই প্রশ্নটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। ও, মনে পড়েছে, একবার গিন্নি বলেছিল। দাঁড়ায় না, থামে না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না, ঠেকায় তাকে কে? জিনিসটা কি বলতে পারবে? না। সময়, সময়। সময়ের কাজ সময়ই করো। সময় গেলে আর সাধন হবে না, বুঝেছো? কিছু মনে পড়েছে? এই প্রশ্নের উত্তর হলো সময়। একদম সঠিক উত্তর। তুমি তিনটা প্রশ্নের উত্তরই ঠিকঠাক দিতে পেরেছো। তাই আমার কথা মতো আমি এই গ্রামের সবাইকে অভিশাপ মুক্ত করলাম। ভাইয়া, মানুষ হবে তোমাকে দেখতে কত সুন্দর লাগছে। তোকেও অনেক সুন্দর লাগছে ভাই। ধন্যবাদ রাজু, আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য। গাছের কোটর থেকে তোমার যত স্বর্ণ লাগে তুমি নিয়ে যাও। দুনিয়া সব সম্পদও তোমার অবদানের তুলনায় অনেক কম হয়ে যায়। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। আপনাদের উপকার করতে পেরে আমি আনন্দিত। এখন আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। রাজু স্বর্ণমুদ্রা নিয়ে আবার তার গ্রামে ফিরে গেল। সে তার বাড়ি ঠিক করার পর পরিবার নিয়ে শান্তিতে দিন পার করতে থাকলো।